সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা যে রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আলোর প্রতিসরণ চ্যাপ্টারটা আলোচনা করছিলাম, সেই চ্যাপ্টারের 150 নম্বর পেজে যে দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো আছে, অর্থাৎ 5 নম্বরের যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ঠিক আছে। আরেকটা কথা বলে রাখি, এর আগের যে কোশ্চেনগুলো সেগুলো আমরা চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করিয়েছি। সেগুলো যদি না দেখে থাকো, আমাদের চ্যানেলে সেই ভিডিও আছে, তোমরা দেখে আসতে পারো। ঠিক আছে। দেখো আজকে যেটা ফার্স্ট কোশ্চেন বলছে, একের দাগের এ, যে আলোক তন্তু কি। দেখো এগুলো বইতেও তোমরা পেয়ে যাবে। যদি তোমাদের পিডিএফ দরকার হয় আমাকে বলবে, আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখানে আমরা পিডিএফ আপলোড করে দেবো। ঠিক আছে। দেখো ফার্স্ট যেটা বলছে যে আলোক তন্তু কাকে বলে। দেখো এই অপটিক্যাল ফাইবার, আমরা জানি আলোক তন্তু হচ্ছে কিসের ভিত্তিতে কাজ করে না, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের নীতিটাকে কাজে লাগিয়ে কাজ করে। দেখো কি বলছে, আলোকতন্তু হলো কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি অত্যন্ত পাতলা, স্বচ্ছ ও নমনীয়, যা আলোর মাধ্যমে ডেটা বা তথ্য খুব দ্রুত এবং দীর্ঘ দূরত্বে প্রেরণ করতে ব্যবহৃত হয়। এটি টোটাল ইন্টারনাল রিফ্লেকশন নীতি, অর্থাৎ যেটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ছিল সেই নীতির ওপর ভিত্তি করে কাজ করে। ঠিক আছে। মূলত ইন্টারনেট ও টেলিকমিউনিকেশনে এর ব্যবহার করা হয়। ঠিক আছে। তারপরে দেখো যেটা বলছে, আলোকবাহী অপশান মানে কোশ্চেন বিতে, আলোকবাহী তন্তুর মজ্জা ও আবরণের মধ্যে কোন অঞ্চলের প্রতিসরাঙ্ক বেশি হয়। দেখো কোন অঞ্চলের প্রতিসরাঙ্ক বেশি হবে না, মজ্জা যেটা হবে তার প্রতিসরাঙ্ক বেশি হবে, তবেই হচ্ছে কি হবে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কিন্তু ঘটবে। ঠিক আছে। সিদ্ধাকে বলছে, দেখো যদি উভত্তল লেন্সের অর্ধাংশ কালো কাগজে মুড়ে দেওয়া হয় তাহলে কোনো বস্তুর পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে কি, ব্যাখ্যা করতে বলেছে। দেখো উভত্তল লেন্স মানে কেমন হয়, এরকম ধরনের একটা লেন্স পাওয়া যায় যেটাকে আমরা উভত্তল লেন্স বলি। ঠিক আছে। এবার দেখো বলছে যে হ্যাঁ, পূর্ণ প্রতিবিম্ব গঠিত হবে, কোনো অসুবিধা হবে না। কারণ কি না, লেন্সের অর্ধাংশ কালো কাগজে মুড়ে দিলেও বাকি অর্ধাংশ দিয়ে আলোর প্রতিসরণ ঘটবে, যার ফলে বস্তুটির প্রতিটি বিন্দু থেকে আগত আলো লেন্সের বাকি অংশ দ্বারা প্রতিষ্ঠিত হয়ে প্রতিবিম্ব কি করবে, গঠন করবে। তবে যেহেতু আলোর পরিমাণ কমে যাবে, তাই প্রতিবিম্বের উজ্জ্বলতা বা ইন্টেন্সিটিটা কি হবে, কিছুটা হলেও কমে যাবে। তাহলে প্রতিবিম্ব পুরোটাই গঠিত হবে, কিন্তু কি হবে, তার উজ্জ্বলতা কি হবে, একটু হলেও কমে যাবে। ঠিক আছে। দেখো নেক্সট যেটা চলে আসছি আমরা দুয়ের দাগের কোশ্চেনগুলোতে, অর্থাৎ দুয়ের দাগের এ বলছে আলোকতন্তুর ব্যবহার লেখো। আমরা জানি আলোকতন্তুর ব্যবহার কোথায় করা হয় না, টেলিযোগাযোগ ব্যবস্থায় করা হয়, ইন্টারনেটে করা হয়, বা কেবল টিভিতে ডেটা প্রেরণে ব্যবহার করা হয়। তারপরে তোমার ধরো এন্ডোস্কোপির মতো চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার করা হয়, মানে শরীরের ভেতরের অংশ দেখার জন্য ব্যবহার করা। দেখবে ক্যামেরা লাগানো থাকে আর লাইট লাগানো থাকে, একটা নলাকার অংশ ভেতরে ঢোকানো হয়, সেখান থেকে দেখাই যায়। ঠিক আছে। এছাড়াও বিভিন্ন সেন্সর এবং আলোকসজ্জায় এটাকে ব্যবহার করা যেতে পারে। ঠিক আছে। বিদ্যাকে বলছে, দেখো আলোকীয় তন্তুর মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় কেন। দেখো কেন হয় বলো তো, ওই যে যে প্রতিসরাঙ্কের পার্থক্যের জন্য। দেখো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কখন হবে না, ধরো আলোকরশ্মি, ধরো এই একটা মাধ্যম মানে এক বিভেদ তল রয়েছে। ঠিক আছে। ওপরে আমার কি রয়েছে না, ঘন মাধ্যম, নিচে কি রয়েছে না, লঘু মাধ্যম। ঠিক আছে। এবারে এখানে কি থাকবে, এখানে একটা হচ্ছে তোমার অভিলম্ব থাকলো। এবারে রশ্মিটা যদি এই মাধ্যমের সংকট কোণের চাইতে বেশি কোণে পড়ে, মানে আইর যে ভ্যালুটা সেটার মান যদি থিটাসির চাইতে বড় হয়, তখন রশ্মিটার এই মাধ্যমে আসে না, পুনরায় এই মাধ্যমে ফিরে যায়। ওটাকেই অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হয়। ঠিক আছে। দেখো কি বলছে যে আলোকীয় মাধ্যমে আলোকীয় তন্তুর, এটা তত্ত্ব না, এটা তন্তুর হবে। ঠিক আছে। আলোকীয় তন্তুর মধ্যে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয় কারণ এতে আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে কোথায় যাবে না, লঘু মাধ্যমে প্রবেশ করে। দেখো এখানে বললাম যে ঘন থেকে কোথায় যাবে, লঘুতে প্রবেশ করবে। ঠিক আছে। এবং আপাতন কোণ সংকট কোণের চেয়ে বেশি হয়। ঠিক আছে। আলোকতন্তু একটি ঘন মাধ্যম, যেমন কাঁচ বা প্লাস্টিক দিয়ে তৈরি হয়, যার চারপাশে একটা অপেক্ষাকৃত কম ঘনত্বের আবরণ বা ক্ল্যাডিং থাকে। তার মানে কি, যে ওটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমেই যাচ্ছে। আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করতে চায়, তখন উপযুক্ত কোণে আপতিত হলে তা প্রতিসরিত না হয়ে সম্পূর্ণভাবে ঘন মাধ্যমের ভেতরে প্রতিফলিত হয়। এই প্রক্রিয়ায় আলোক শক্তি প্রায় নষ্ট না করেই দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে পারে। তার জন্য এই যে ব্যবহারগুলো ওপরে তোমাকে বলা হলো যে এই কাজে এগুলোকে ব্যবহার করা হয়। ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, তিনের দাগের কোশ্চেনে বলছে একটা প্রিজমের মধ্য দিয়ে আলোর চ্যুতি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো মূলত এটা হচ্ছে চারটে জিনিসের উপর নির্ভর করে। দেখো প্রথম কথা হচ্ছে যে প্রিজমের হচ্ছে উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে, আপতন কোণের উপর নির্ভর করে, প্রিজমের কোণের উপর নির্ভর করে, আর আলোক তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করে, আর পারিপার্শ্বিক মাধ্যম বা প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ চারটে বললাম, 5টা জিনিসের উপর নির্ভর করে। ঠিক আছে।
আলোক রশ্মির চ্যুতি, দেখো চ্যুতির ফর্মুলাটা কী ছিল, দেখো ডেল্টা সমান ছিল I1 প্লাস I2 মাইনাস অফ এ। তার মানে দেখো এই তো I1 I2-র উপরে ডিপেন্ড করছে, মানে আপাতন কোণের উপর তো ডিপেন্ড করবেই, ঠিক আছে। এ মানে প্রিজম কোণ, এটার উপরে ডিপেন্ড করছে। এবারে কেন বলা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপরে ডিপেন্ড করে বা পারিপার্শ্বিক মাধ্যমের উপর নির্ভর করে, দেখো মিউ দিয়েও একটা ফর্মুলা ছিল, তার জন্য ওটা বলা হচ্ছে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা বলছে, একটি কাঁচের বিদ্যাকে একটি কাঁচের প্রিজমকে জলে ডোবানো হলে ন্যূনতম চ্যুতিকোণের কোনো পরিবর্তন হবে কি, যে হ্যাঁ ন্যূনতম চ্যুতিকোণের পরিবর্তন হবে, কারণ দেখো মিউ এর ওপরে কিন্তু ন্যূনতম চ্যুতিকোণটা নির্ভর করে, ঠিক আছে। কারণ দেখো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম, দেখো মিউ সমান সাইন ডেল্টা এম প্লাস এ বাই টু ডিভাইডেড বাই কী বলেছিলাম, সাইন এ বাই টু, ঠিক আছে। তার মানে দেখো ডেল্টা এমটা কার উপরে, মিউর উপরে ডিপেন্ড করবে না, তার জন্য ন্যূনতম চ্যুতিকোণের কী হবে, পরিবর্তন ঘটে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা চলে আসছি, দেখো ওর সঙ্গে ছিল কোশ্চেন যে লেখচিত্রের সাহায্যে প্রিজমের মধ্য দিয়ে প্রবাহিত আলোকরশ্মি ন্যূনতম চ্যুতিকোণের ব্যাখ্যা দাও। তাহলে প্রিজম তোমার হচ্ছে যদি আমি চিত্রটা অঙ্কন করি, কিভাবে চিত্র আসবে, দেখো আমি চিত্রটা অঙ্কন করছি, ঠিক আছে। কিভাবে চিত্র আসবে না, মনে করো এই দিক বরাবর একটা অক্ষ থাকবে, ঠিক আছে, এদিক বরাবর একটা অক্ষ, আর হচ্ছে কোন দিক বরাবর না, এখান থেকে এদিক বরাবর একটা অক্ষ থাকবে, দুটো অক্ষ থাকলো। এবারে দুটো অক্ষ যখন আছে এর মধ্যে এবারে কেমনভাবে হচ্ছে রশ্মিটা পাওয়া যায় না, রশ্মিটা যেটা পাওয়া যায় সেটা কিছুটা এরকম ধরনের, ধরো এইরকম ধরনের একটা রশ্মি পাবে তুমি, এইরকম ধরনের একটা রশ্মি পাবে, ঠিক আছে। এবারে এখানে ঘটনা কি ঘটছে, দেখো প্রথম কথা যদি তুমি এখানে খেয়াল করো যে কি দেখতে পাবে তুমি, যে দেখো এইখানটাতে চ্যুতিকোণটা ন্যূনতম হচ্ছে, এইখানটাতে চ্যুতিকোণটা কি হচ্ছে, ন্যূনতম হচ্ছে, ঠিক আছে। দেখো কোন অক্ষ বরাবর কি কি ধরা হয় সেটা একটু বলে দিই, সেটা হচ্ছে দেখো এই অক্ষ বরাবর হচ্ছে আমরা এটা দেখো এক্স অক্ষ বলি, ঠিক আছে। এই অক্ষ বরাবর আমরা আপতন কোণ বা আইটাকে রিপ্রেজেন্ট করি, আর এটা হচ্ছে ওয়াই অক্ষ, ওয়াই অক্ষ বরাবর আমরা কি রিপ্রেজেন্ট করি, ডেল্টাকে। দেখো এইখানেই ডেল্টার মানটা সব থেকে কম, তাহলে এটাই হচ্ছে আমার কি ডেল্টা মিনিমামের ভ্যালু, ঠিক আছে। এটা কখন হবে না, নির্দিষ্ট একটা আই এর জন্য হবে, ঠিক আছে। এটাই হচ্ছে তোমার চ্যুতিকোণের রাশিমালা, বোঝা গেল। নেক্সট দেখো যেটা কোশ্চেন ছিল সেটা দেখাই একবার, সেই কোশ্চেনটা ছিল কি না, কোশ্চেনটা ছিল দেখো যে ডির দাগের কোশ্চেনটা কি ছিল, ডির দাগের কোশ্চেন ছিল দেখো আয়তকার কাঁচের স্ল্যাবে কোনো আলোক রশ্মি আপতিত হলে আপতিত রশ্মি ও নির্গমন রশ্মির মধ্যে চ্যুতিকোণ কত হবে। দেখো কাঁচের ওপরে পড়ছে, তাহলে চ্যুতিকোণ তো কোনো কিছুই থাকবে না, চ্যুতিকোণ 0 হবে, কেন বলো তো। দেখো যদি ছবিটা আগে বুঝতে পারবে, দেখো যদি আমি কোনো স্ল্যাব আঁকলাম, মনে করো এই হচ্ছে আমার স্ল্যাব, ঠিক আছে। এবার এই স্ল্যাবে যদি ধরো আলোক রশ্মি পড়ছে আমি মনে করি, তাহলে আলোক রশ্মি প্রথমভাবে পড়লো, ঠিক আছে, সরি, আলোক রশ্মি কী হবে, পড়বে, আলোক রশ্মি যদি এখানে পড়ে তাহলে আলোক রশ্মি কীভাবে আসবে না, এইভাবে, আলোক রশ্মি এভাবে এসে এখানে পড়লো, পড়ার পরে কী হবে, এখানে কিছুটা প্রতিষ্ঠিত হবে, কারণ দেখো এটা তো অলরেডি হচ্ছে কি মাধ্যম না, এটা হচ্ছে ধরো লঘু মাধ্যম, ঠিক আছে। এখানে কী হবে, অ্যাঙ্গেলটা কী হবে, একটু ছোট হয়ে যাবে, ছোট হয়ে গিয়ে এখানে এসে পড়বে, আবার যখন একই মাধ্যমে যাবে এইভাবে চলে যাবে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি এখানে, আমরা চ্যুতিকোণ কাকে বলি, যে যদি মাধ্যমটা না থাকতো তাহলে কোথা দিয়ে যেত, ঠিক আছে, মাধ্যম যদি না থাকতো তাহলে আলোক রশ্মি কোথা দিয়ে যেত না, এইভাবে পুরো সোজা এরকমভাবে বেরিয়ে যেত, ঠিক আছে। তাহলে কি দেখতে পাবে যে এই রশ্মিটার সঙ্গে এই রশ্মির কোনো ডিফারেন্স থাকবে না, অর্থাৎ চ্যুতিকোণ কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। তার মানে আলোক রশ্মিটা এইভাবে যাচ্ছে আর কি, আলোক রশ্মিটা যাচ্ছে কীভাবে না, এইভাবে, এখান থেকে এইভাবে গিয়ে আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে। এটা তোমার এয়ার মিডিয়াম, ঠিক আছে, আর এটা তোমার গ্লাস যেটা বা কাঁচ বলা হয়েছে, ঠিক আছে। এটা পুনরায় কোথায় যাবে, এয়ার মিডিয়ামে যাবে। তাহলে দেখো প্রথমের যে মাধ্যম আর সবার যে লাস্টের মাধ্যম একই, যার ফলে চ্যুতিকোণের মান কত ডিগ্রি হয়ে যাবে, 0 ডিগ্রি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট কোশ্চেনে, অর্থাৎ 4-এর দাগের কোশ্চেনে। 4-এর দাগের কোশ্চেন কি বলছে, দেখো এর দাগে বলছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কি। এগুলো আমরা জানি যে যখন আলোক রশ্মি কী হয়, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায়, তখন হচ্ছে একটা নির্দিষ্ট আপতন কোণের বা সংকট কোণের চেয়ে বেশি কোণে আপতিত হলে সম্পূর্ণভাবে ঘন মাধ্যমের ভেতরে পুনরায় প্রতিফলিত হয়, একেই হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলে। আর এর শর্ত কি, এর দুটো শর্ত আছে। প্রথম কথা, আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে কোথায় যেতে হবে, ঘন মাধ্যম থেকে অবশ্যই লঘু মাধ্যমে যেতে হবে, আর আপতন কোণের মানটা সংকট কোণের চাইতে কি হতে হবে, বড় হতে হবে। এই দুটো শর্ত অবশ্যই ওকে মানতে হবে, মানলে তবেই কেবলমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, ঠিক আছে। নেক্সট দেখো যেটা 4-এর দাগের বি এর কোশ্চেন বলছে, 4-এর দাগের বি যেটা বলছে সেটা হচ্ছে কি না, প্রতিসরণের সূত্র থেকে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের কিন্তু ব্যাখ্যা আমাকে দিতে বলেছে, ঠিক আছে। তাহলে কিভাবে দিতে পারবো, ধরো আমি মনে করলাম যে কোনো একটা মাধ্যম আছে, মনে করো, আচ্ছা পরের একটা পেজ আছে, ওই পরের পেজে চলে যাচ্ছি, আমি এখানটাতে করে দিচ্ছি। ধরো মনে করো এই হচ্ছে আমার একটা বিভেদ তল আছে, ঠিক আছে। এই বিভেদ তলে ওপরেরটা হচ্ছে আমার এয়ার মিডিয়াম, ঠিক আছে, বা উপরেরটা আমি যদি ধরো ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাবে, এটা তাহলে কোনো একটা ঘন মাধ্যম ধরে নিলাম,
আর এটা লঘু মাধ্যম হিসাবে কোনো একটা বায়ু মাধ্যমকে ধরে নিলাম, ঠিক আছে। এর প্রতিসরাঙ্কটাকে মিউ ধরলাম, আর বায়ু মাধ্যম মানে এর প্রতিসরাঙ্ক কত হবে? 1 হবে, ঠিক আছে। এবারে দেখো ঘটনাটা কি ঘটবে। এই হচ্ছে আমার অভিলম্ব, এখানে যদি আলোকরশ্মি I1 কোণে পড়ে, ধরো মনে করলাম I কোণেই পড়ছে, ধরো I কোণেই পড়ছে এখানে আলোকরশ্মিটা, ঠিক আছে। I কোণে পড়ার পরে এখান থেকে কোন কোণে যাবে না R কোণে নির্গত হবে, ঠিক আছে, R কোণে নির্গত হবে। এই হচ্ছে R কোণ, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা স্নেলের সূত্র ব্যবহার করি, তাহলে আমরা কি লিখতে পারবো না, যার অ্যাঙ্গেল তার মিউ, তার মানে সাইন আই, ঠিক আছে, ইন্টু হচ্ছে কত হবে মিউ, কারণ ঘনমাধ্যমের প্রতিসরাঙ্ক মিউ ধরেছি, ইজিক্যাল টু কত হবে সাইন আর গুণিতক কত হবে 1, কারণ এর তো 1 দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো সাইন আর সমান আমি কি পেলাম না মিউ ইন্টু কত পেয়ে গেলাম, সাইন আই পেয়ে গেলাম, ঠিক আছে। এবারে দেখো আমার যদি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটতে হয়, তাহলে আই এর যে মানটা হতে হবে সেটা থিটাসির চাইতে বড় হতে হবে, ঠিক আছে। তার মানে আমি লিখতে পারি যে সাইন আই গ্রেটার দেন কত, সাইন থিটাসি লিখতে পারি, ঠিক আছে। এবারে সাইন আই ইজ গ্রেটার দেন সাইন থিটাসির ভ্যালু কত হয়, 1/μ হয় আমরা জানি, তাহলে লিখে দিলাম যেহেতু সাইন থিটাসি সমান কত হয় না 1/μ হয়ে যায়, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখো কণাকণি যদি গুণ করি, তাহলে মিউ সাইন আই এর ভ্যালুটা গ্রেটার দেন কি হবে 1 হবে। তার মানে দেখো এখান থেকে যদি আমি এবারে চলে আসি, দেখো মিউ সাইন আই থাকলো, ঠিক আছে, মিউ সাইন আই গ্রেটার দেন 1 মানে কত ডিগ্রি, সাইন হচ্ছে 90 ডিগ্রির ভ্যালু 1 হয়, ঠিক আছে। আর মিউ সাইন আই মানেই কত, সাইন আর, তাহলে দেখো সাইন আর গ্রেটার দেন কি হবে, সাইন হচ্ছে 90 ডিগ্রি, তাহলে এখান থেকে কি পেয়ে যাবো, আর গ্রেটার দেন 90 ডিগ্রি হবে। তাহলে আর এর মানটা 90 ডিগ্রি মানে কি, এই অ্যাঙ্গেলটা তো 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি চাইতে বেশি মানে কি আগের মাধ্যমেই ফিরে আসবে, অর্থাৎ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ঘটবে, ঠিক আছে। এখান থেকে এটা আমরা প্রমাণ করতে পারলাম। নেক্সট দেখো যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে কি না, সেটা হচ্ছে তোমার সিদ্ধাগে ভাঙা কাঁচের টুকরোকে অস্বচ্ছ মনে হলেও ওর উপরে জল ঢাললে সেটিকে স্বচ্ছ দেখায় কেন। দেখো ভাঙা কাঁচের টুকরোর কথা যদি বলি, তার মানে কি ওর মধ্যে কিছু পরিমাণ বায়ু থাকবে, ঠিক আছে, কিন্তু জল ঢেলে দিলে ওই যে বায়ুর যে স্থানগুলো ছিল সেখানে কি ঢুকে যাবে, জল ঢুকে যাবে। জল ঢুকে গেলে আলোক রশ্মির অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বন্ধ হয়ে যাবে, যার ফলে কি হয়ে যাবে, ওখানে ওটাকে স্বচ্ছ দেখাবে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনে চলে আসি। কোশ্চেন নাম্বার হচ্ছে 5 দাগের এর কোশ্চেন দাও কি বলছে, বলছে যে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্কের সংজ্ঞা দাও। প্রতিসরাঙ্ক কাকে বলে না, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হলো শূন্য মাধ্যমে আলোর গতিবেগ এবং ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগের অনুপাত। দেখো মিউ সমান আমরা কি পড়েছিলাম, c/v। সি মানে কি, স্পিড অফ লাইট, ঠিক আছে, স্পিড অফ লাইট মানে আলোর গতিবেগ ইন ভ্যাকুয়াম, ঠিক আছে, ইন ভ্যাকুয়াম, ঠিক আছে, ডিভাইডেড বাই ভিটা কি, স্পিড অফ লাইট ইন এনি মিডিয়াম, বা যে মিডিয়ামটা আমি নিয়েছি, স্পিড অফ লাইট ইন মিডিয়াম, ঠিক আছে, ইন মিডিয়াম, যে কোনো মিডিয়ামের স্পিড অফ লাইট, ওটাকেই আমরা কি বলতাম, মিউ বলতাম, সেই সংজ্ঞাটাই ওখানে লিখে দেওয়া হয়েছে। দেখো বিরদাগে বলছে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। দেখো কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, মূলত সেটা 4টে জিনিসের উপর নির্ভর করে। কি কি বলতো, যেটা হচ্ছে মাধ্যমের প্রকৃতি বা উপাদানের উপরে, অর্থাৎ সেটা কাঁচ মাধ্যম না জল মাধ্যম বা অন্য কোনো যদি মাধ্যম থাকে গ্লিসারিন তার উপরে, ঠিক আছে। আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর নির্ভর করবে বা রঙের উপর নির্ভর করবে, ঠিক আছে। পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করবে আর মাধ্যমের উষ্ণতার উপরে নির্ভর করবে। সাধারণত দেখা যায় উষ্ণতা বাড়লে প্রতিসরাঙ্ক কি হয়, সামান্য পরিমাণ কমে যায়। এটাও শর্ট কোশ্চেন হতে পারে 1 নম্বরে, মনে রাখবে, ঠিক আছে। তাহলে এই 4টে বিষয়ের উপরে কিন্তু মাধ্যমের প্রতিসরাঙ্ক নির্ভর করে। সিদ্ধাগের যে কোশ্চেনটা বলছে যে দেখাও যে আপতিত আলো ও প্রতিসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত হলো মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। তাহলে এটা কিভাবে প্রমাণ করা যাবে দেখে নাও। দেখো আমি যদি এখানে ধরে নেই যে আমি সেকেন্ড কোশ্চেনটা সিদ্ধাগের কোশ্চেনটা করছি, ঠিক আছে। সিদ্ধাগের কোশ্চেনটা করার সময় দেখো আমি ধরে নিচ্ছি কি, এখানে ধরে নিচ্ছি যে যে আলোর কম্পাঙ্ক কত, আমি মিউ ধরে নিলাম, ঠিক আছে। তাহলে আমি এখানে যদি লিখে ফেলি যে আলোর কম্পাঙ্ক, ঠিক আছে, আলোর কম্পাঙ্কটাকে আমি কি ধরলাম, কম্পাঙ্কটাকে আমি মিউ ধরে নিলাম, ঠিক আছে। শূন্যস্থানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ধরে নিচ্ছি, ঠিক আছে। শূন্যস্থানে 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 আলোর তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে, শূন্যস্থানে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমি কি ধরলাম, তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমি ল্যামডা ধরলাম। শূন্যস্থানে আলোর গতিবেগটাকে আমি সি ধরলাম, ঠিক আছে, আর সি ধরা হলো। আর যদি আমি মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট কোনো মাধ্যম নিয়ে নিই, ঠিক আছে, তাহলে মিউ প্রতিসরাঙ্ক
স্বরাঙ্ক বিশিষ্ট বিশিষ্ট কোনো মাধ্যমে আলোর তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমি কি ধরলাম না হচ্ছে ল্যামডা ড্যাশ মনে করলাম, আর বেগটাকে আমি কি মনে করলাম, সি ড্যাশ মনে করলাম। ঠিক আছে, এগুলো আমি ধরে নিলাম। এবারে দেখো আমরা জানি যে শূন্যস্থানের ক্ষেত্রে সি সমান কত হয়, দেখো ওপরে পেজ আছে আমি লিখে নিচ্ছি। সি সমান কত হয়, সি সমান হচ্ছে নিউ ইন্টু ল্যামডা হয়, আমরা জানি। ঠিক আছে, সি সমান নিউ ইন্টু ল্যামডা হয়। তাহলে এটা কোন মাধ্যমে, না এটা হচ্ছে শূন্যস্থানে। ঠিক আছে, আর অপর মাধ্যমের জন্য যদি লিখি তাহলে সি ড্যাশ সমান কি বেরোবে, না নিউ ইন্টু ল্যামডা ড্যাশ। এটা হচ্ছে অন্য কোনো মাধ্যমে, যে কোনো মাধ্যম যেটা আমি ধরেছি মিউ প্রতিসরাঙ্ক বিশিষ্ট মাধ্যমে। তাহলে প্রতিসরাঙ্ক যেটা হবে, সেই প্রতিসরাঙ্কটা কি হয়ে যাবে, না প্রতিসরাঙ্ক ইজিক্যাল টু মিউ ইজিক্যাল টু আমরা জানি কি হয়, না শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, শূন্য মাধ্যমে আলোর গতিবেগ ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, ডিভাইডেড বাই ওই মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, ওই মাধ্যমে আলোর গতিবেগ। ঠিক আছে, তাহলে কি লিখতে পারবো, দেখো প্রথম কথা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ কত বেরিয়েছিল, আমার কাছে সি ছিল, তাহলে সি বাই কত হবে, সি ড্যাশ। সি এর ভ্যালু কত, নিউ ইন্টু ল্যামডা, আর এর ক্ষেত্রে কত হবে, না নিউ ইন্টু হচ্ছে ল্যামডা ড্যাশ। তাহলে নিউ নিউ ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে ল্যামডা বাই কত বেরোলো, ল্যামডা ড্যাশ। ঠিক আছে, এবার আমার কোশ্চেনে কি বলেছিল যে মাধ্যমের প্রতিসরাঙ্কটা হচ্ছে আপহিত আলোর প্রতিসরিত আলো তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাতের সঙ্গে সমান হবে। দেখো আমার এখানে সমান হয়ে গেছে, অর্থাৎ এটা আমার কি হয়ে গেল, প্রমাণিত কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এটাকে এভাবে তোমরা প্রমাণ করতে পারো। বোঝা গেল? চলে আসবো দেখো নেক্সট কোশ্চেন দেখো কি বলছে যে 6 দাগের এ। ঠিক আছে, 6 দাগের এ কি বলছে যে একটি নির্দিষ্ট ব্যাসার্ধের প্রতিসরক তলের ক্ষেত্রে প্রমাণ করো μ1f1 সমান μ2f2 μ1f1 প্লাস μ2f2 ইজিক্যাল টু কত, 0 প্রমাণ করতে দিয়েছে। ঠিক আছে, দেখো কিভাবে 0 প্রমাণ করতে পারবো। দেখো 0 প্রমাণ করার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, দুটো ছবি এঁকে নিতে হবে। ঠিক আছে, যে কোনো একটা দেখো ব্যাসার্ধের প্রতিসারক তল বলেছে, তাহলে মনে করো যে আমি এরকম একটা তল ধরে নিচ্ছি। ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমি মনে করলাম এই হচ্ছে তার হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, এবার এইটা আমি মনে করলাম যে F1। ঠিক আছে, এখান থেকে রশ্মিগুলো কি হবে, একটা রশ্মি তো এভাবে গিয়ে এখানে পড়বে। ঠিক আছে, এখানে পড়লো, একটা রশ্মি সোজা যাবে, আর একটা রশ্মি এখান থেকে এসে এখানে পড়বে। পড়ার পরে কি হবে, এখান থেকে সমান্তরালভাবে পেছন দিয়ে কি করবে, বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা প্রথম ক্ষেত্রে। এবার দেখো এর জন্য এর প্রতিসরাঙ্ক ধরো μ1 মনে করলাম, এধারটা কত মনে করলাম, μ2 মনে করলাম। ঠিক আছে, এবারে দেখো এর জন্য আমরা কি লিখতে পারি, না এর জন্য আমাদের যে গাউসের যে সমীকরণটা ছিল, ঠিক আছে, সেই সমীকরণের জন্য আমরা কি লিখতে পারি, দেখো সমীকরণটা কিছু আগে লিখি। দেখো μ2 বাই হচ্ছে F1 মাইনাস μ1 বাই F2। ঠিক আছে, সরি, μ2 বাই F2 সমান μ1 বাই F1 সমান আমরা কি লিখতে পারি, μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই কত, আর। ঠিক আছে, এবারে এই সম্পর্কটাতে যদি খেয়াল করো, এখানটাতে এই ফার্স্ট ছবিটার ক্ষেত্রে μ2, ঠিক আছে, ডিভাইডেড বাই F2 এর ভ্যালু কত, দেখো এধারে F2, তাহলে F2টা কি হচ্ছে, ইনফাইনাইট হচ্ছে, তাহলে μ2 বাই ইনফাইনাইট মাইনাস μ1 বাই F1 সমান কত বেরোবে, μ2 মাইনাস μ1 বাই কত, না আর। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমি কি পাবো, দেখো এটা তো পুরোটা 0 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে F1 এর যে ভ্যালুটা পাবো সেটা কত পাবো, মাইনাস অফ μ1 ইন্টু আর হবে, তাহলে μ1 ইন্টু আর ডিভাইডেড বাই μ2 মাইনাস কত হয়ে যাবে, μ1। ঠিক আছে, এবার সেকেন্ড কেসে যেটা আমি লিখবো সেটা হচ্ছে, দেখো কিভাবে, সেটা হচ্ছে যে আরেকটা ছবি আমি এঁকে নিচ্ছি। ধরো এইভাবে মনে করলাম যে আমার হচ্ছে এইভাবে তলটা আছে, এবার এখানে কি করছে, এটা হচ্ছে প্রধান অক্ষ। ঠিক আছে, মনে করো রশ্মিগুলো সমান্তরালভাবে এখানে এসে পড়ছে। ঠিক আছে, সমান্তরালভাবে পড়ছে, তার মানে কি রশ্মিগুলো এসে একটা জায়গাতে মিলিত হবে। ঠিক আছে, একটা জায়গাতে কি হবে, মিলিত হবে। ঠিক আছে, এটাই তখন হয়ে যাবে কি F2, আর এপারটা কি থাকবে F1। F1 এর মানটা ইনফাইনাইট হবে। ঠিক আছে, আর এটা তো তোমার μ2 ছিল, আর এটা μ1 যেমন ছিল আছে। তাহলে এই সমীকরণটাতে যদি আমি সেকেন্ড কেসের জন্য বসাই, কি বসাতে পারবো, না μ2 বাই হচ্ছে F2 মাইনাস μ1 বাই কত হয়ে যাবে, ইনফাইনাইট, কারণ μ1 এর ভ্যালুটা এখন ইনফাইনাইট, ইজিক্যাল টু μ2 মাইনাস μ1 বাই কত, না আর। এখান থেকে দেখো F2 সমান কত পাবো, না হচ্ছে μ2 কড়াকড়ি গুণ হবে, μ2 ইন্টু আর ডিভাইডেড বাই μ2 মাইনাস হচ্ছে μ1।
দেখো এই একটা ইকুয়েশন পেলাম 1 নম্বর, এই একটা ইকুয়েশন পেলাম 2 নম্বর, ঠিক আছে? এবারে দেখো যদি F1 আর F2 এর মধ্যে আমি সম্পর্ক বের করতে চাই, সম্পর্ক কিভাবে বের করতে পারবো না, আমি F2/F1 মানে দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে যদি আমি ভাগ করি, দেখো আমি কি পাবো না F2/F1 ইজিক্যাল টু এখানটাতে কত আছে, F2 এর ভ্যালুটা হচ্ছে μ2 আর বাই হচ্ছে কত μ2 মাইনাস μ1 গুণিতক, এটা উল্টে দেবো, তার মানে উপরে আসবে μ2 মাইনাস μ1 ডিভাইডেড বাই মাইনাস অফ μ1 ইন্টু আর। এবার যদি খেয়াল করো দেখো এই যে আর 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 ক্যান্সেল আউট হবে, আর এই μ2 মাইনাস μ1 ক্যান্সেল আউট হবে, ঠিক আছে? এবারে কোনাকুনি যদি গুণ করো, দেখো কোনাকুনি গুণ করলে F1 আর এখানে তোমার μ2 আছে, ঠিক আছে? F1 আর কি আছে, μ2 আছে, তাহলে গুণ হয়ে যাবে। তাহলে কত হবে না F1 μ1, ঠিক আছে? আর সমান হচ্ছে কত হবে মাইনাস F2 হচ্ছে μ1, ঠিক আছে? F1 μ2 সমান মাইনাস F2 μ1। এখান থেকে দেখো কি হবে না F1 μ2 প্লাস হচ্ছে F2 μ1 ইজিক্যাল টু কত হবে 0 প্রমাণ করা যাবে, ঠিক আছে? এটা হচ্ছে কিন্তু সম্পর্কটা। দেখো বইতে যেটা দিয়েছে সেটা হচ্ছে কোশ্চেনে যেটা দিয়েছে সেটা উল্টোটা দিয়েছে, ঠিক আছে? হয়তো এখানে কোথাও একটা প্রিন্টিং মিস্টেক করেছে, ঠিক আছে? কারণ সম্পর্ক কিন্তু অ্যাকচুয়ালি এটা আসা উচিত, ঠিক আছে? চলে আস চলে আসবো দেখো পরের কোশ্চেন যেটা বলছে আমাদেরকে বিদ্যাগেরটা, যে গ্লিসারিনের মধ্যে কোনো একটি কাঁচদণ্ড ডোবালে তা দেখা যায় না কেন? কারণ কি বলতো? গ্লিসারিনের প্রতিসরাঙ্ক আর কাঁচের প্রতিসরাঙ্ক প্রায় কাছাকাছি হয়, ঠিক আছে? এবারে অ্যান্সারটা লিখে দিয়েছি আমি, দেখো গ্লিসারিনের মধ্যে একটি কাঁচদণ্ড ডোবালে তার দেখা যায় না, কারণ গ্লিসারিন এবং কাঁচের প্রতিসরাঙ্ক কি হয়, প্রায় সমান হয়। যখন দুটি মাধ্যমের প্রতিসরাঙ্ক সমান হয় তখন তাদের বিভেদ তলে আলোর প্রতিসরণ বা প্রতিফলন হয় না, ঠিক আছে? আলোর রশ্মি কোনো চ্যুতি ছাড়াই এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে চলে যায়, যার ফলে ওটাকে কি বলা হয়, অদৃশ্য বলে মনে হয়, ঠিক আছে? তাহলে কি বলে মনে হবে, অদৃশ্য বলে কিন্তু মনে হবে, ঠিক আছে? তারপরে দেখো মোটামুটি গাণিতিক প্রশ্নগুলো আছে, আমরা নেক্সট ভিডিওতে গাণিতিক প্রশ্নগুলো আলোচনা করব। এই ভিডিওতে মোটামুটি এই পর্যন্তই থাকলো। আর তোমরা যদি মোটামুটি এর পিডিএফটা পেতে চাও তাহলে এই যে লেখার যে পিডিএফটা, এই পিডিএফটার জন্য কমেন্ট করে দিও পিডিএফ বলে কমেন্ট সেকশনে, আমি টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেবো। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।